খাতা পেন নিয়ে অবশ্যই ভাবে বসবে। প্রত্যেক খাতা পেন নিয়ে বসার চেষ্টা করো। এবং এর পাশাপাশি হচ্ছে তোমরা আহ, অবশ্যই খাতা পেন নিয়ে বসার চেষ্টা করো। এর পাশাপাশি আমি রেকর্ডিংও করছি। খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে, যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমাদের মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট সেকেন্ড চ্যাপ্টার থেকে। তো আমি সেই প্রশ্নগুলো স্টার্ট করব। তো প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে 2 নম্বর অথবা 3 নম্বরের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে। যেটা আমাকে বললো যে অ্যারোসল এর টিকা লেখো, যে অ্যারোসল জিনিসটা কি। তো প্রথমত বিষয়টা হচ্ছে যে বায়ুতে যে ভাসমান যে ধূলিকণা, ছাই ভস্ম, লবণ কণা বা কয়লার গুঁড়ো, এই প্রভৃতি পদার্থ যখন কি হচ্ছে, কঠিন বা তরল অবস্থায় কোনো কলয়েড দ্রবণ তৈরি করছে। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাই বায়ুতে আমরা বিভিন্ন ধরনের উপাদান আমরা দেখতে পাই প্রত্যেকে। হ্যাঁ, মানে আমরা নিজেরা দেখতে না পেলেও হচ্ছে বিজ্ঞানীরা কি করেছে, সেগুলোকে আইডেন্টিফিকেশন করার চেষ্টা করেছে। এবং বইয়েতে আমরা পড়েওছি, অক্সিজেন থেকে শুরু করে বিভিন্ন যে গ্যাসীয় পদার্থ রয়েছে, প্লাস ধূলিকণা, জলীয় বাষ্প ইত্যাদি বিভিন্ন বিষয় রয়েছে। তো বায়ুতে যে সমস্ত ভাসমান ধূলিকণা, ছাইভস্ম, লবণকণা, কয়লার গুঁড়ো প্রভৃতি যে সমস্ত পদার্থগুলো থাকে, যখন কঠিন বা তরল অবস্থায় কোনো কলয়েড দ্রবণ তৈরি করছে, কঠিন হতে পারে, আবার বলছে কি তরল অবস্থায়, কঠিন বা তরল অবস্থায় কি করছে না, যখন কলয়েড গঠন করছে, ঠিক আছে, মানে একটা দ্রবণ তৈরি হচ্ছে সবকটাকে মিলিয়ে, সেই তৈরিটাকেই বলা হচ্ছে অ্যারোসল। ঠিক আছে? তো এখানে আমাদেরকে সবার প্রথমে তোমাদের যদি টিকা আকারে লিখতে দেওয়া হয়, তোমরা কি কি করবে? প্রথম সংজ্ঞা বলে পয়েন্ট করলে, অ্যারোসল কাকে বলে সেটা লিখলে। এরপর লিখবে অর্থ। অর্থটা কি? এই যে এরো, ই আর ও, এরো, এই এরো শব্দের অর্থ কি জানো? এরো শব্দের অর্থ হচ্ছে বায়ু। আর সোল, এস ও এল, সোল, সোল শব্দের অর্থ হচ্ছে কণা। তাহলে ভালো করে রিমাইন্ড করার চেষ্টা করছি তোমাদেরকে, যে এরো কথার অর্থ হচ্ছে বায়ু, আর সোল কথার অর্থ হচ্ছে কণা, অর্থাৎ এরোসোল কথার অর্থ হচ্ছে বায়ুতে ভাসমান কণা বা বায়ুতে অবস্থিত কণা, সেটাকেই এরোসোল বলা হচ্ছে। এরপর যদি আমরা দেখি যে এই এরোসোলের হচ্ছে যদি শ্রেণী বিভাজন করা হয় ওতে, তাহলে আমরা দেখতে পাচ্ছি বায়ু, এদের মধ্যে শ্রেণী বিভাজন কি, মানে এই এরোসোল বিভিন্ন প্রকারের হতে পারে। যেমন ধূলিকণা। ধূলিকণা জিনিসটা কি? ডাস্ট পার্টিকেলস, যেটা সেটাকে ধূলিকণা বলা হচ্ছে। তাহলে জৈব এবং অজৈব পদার্থের যে চূর্ণ বিচূর্ণ বা ভস্ম বা ছাই সৃষ্টি হয়ে যায়, যার ব্যাস হতে পারে 5 মাইক্রন বা তার কম, তাহলে সেইগুলি ধূলিকণা বলা হচ্ছে। তাহলে আমরা ঝড় বা যখন ওঠে, সেই সময়তে যে ধুলোর যে চূর্ণ বিচূর্ণ কণাগুলো বায়ুর সঙ্গে মিশে থাকতে দেখি, বা হেলিকপ্টার হেলিপ্যাডে যখন নাবার চেষ্টা করে, সেই সময়তে যে ধুলো বালিগুলো আমাদের সামনে এসে উপস্থিত হয়, ঝড়ের সময় আমরা প্রত্যেকেই অনুভব করে থাকি বিষয়টাকে বা দেখে থাকি। সেই জৈব এবং অজৈব পদার্থের যে চূর্ণ বিচূর্ণ খণ্ড, সেটাকে আমরা ধূলিকণা বলছি। ধূলিকণা 1 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে। ধোঁয়া জিনিসটা কি? জীবাশ্ম জ্বালানি হচ্ছে, সেই জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহন, সে দহনের কয়লার গুঁড়ো বা তেলের ধোঁয়ার সৃষ্টি হয়। এদের ব্যাস হচ্ছে 1 মাইক্রনের কম হয়ে থাকছে। আবার ধোঁয়া আমরা আমাদের যে গ্রামাঞ্চলের কিছু কিছু ক্ষেত্রে ইটের ভাটা যেখানে রয়েছে, বা হচ্ছে তোমার ওই জাঙ্গিপাড়া যেতে দেখবে তোমরা, ওই ধান কল বা চাল কল যেগুলো রয়েছে সেখান থেকে, বা মুড়ি কল, ঠিক আছে, সেখান থেকে কিন্তু ধোঁয়া নির্গত হয়। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মিস্ট, জলীয় বাষ্প থেকে যে প্রাকৃতিক উপায়ে যে কি হচ্ছে, যে এক ধরনের পার্টিকেলস আমরা লক্ষ্য করছি, বা হচ্ছে এক ধরনের ওই মিশ্রণ খুঁজে পাচ্ছি, সেটাকে আমরা বলছি মিস্ট, যার ব্যাস 40 থেকে 500 মাইক্রন পর্যন্ত হয়ে থাকে। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে দেয় 1 নম্বরের প্রশ্ন হিসাবে, যেটা হচ্ছে কুয়াশা বা ফগ জিনিসটা কি। কঠিন কণার সংস্পর্শে এলে জলীয় বাষ্পের প্রাকৃতিক কুয়াশার সৃষ্টি হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আমার বোধহয় হচ্ছে বোধহয় প্রশ্ন করেছিল, অয়ন্তিকা বোধহয় একটা প্রশ্ন করেছিল, যে 1 মিনিট আমি কোশ্চেনটা একবার খুলে নিচ্ছি। উম,
দেখো, আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে এখানে কুয়াশা জিনিসটার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই যে বৈপরীত্য উষ্ণতার প্রভাবে কিন্তু কুয়াশার একটা আমরা লক্ষ্য করতে পারি। বৈপরীত্য উষ্ণতা বলতে আমরা কি বুঝি জানি? বৈপরীত্য উষ্ণতা আমরা জানি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতার পরিবর্তন লক্ষ্য করা যায়। ঠিক আছে, মানে কমতে থাকে, 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমতে থাকে। কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাও বৃদ্ধি পাচ্ছে। কোথায় সেটা দেখতে পাবো আমরা? আমরা দেখতে পাবো ওই মেসোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার যে স্তরগুলো রয়েছে সেই স্তরেতে, মানে থার্মোস্ফিয়ার যে স্তর রয়েছে সেই স্তরেতে গেলে কিছুটা পরিমাণে উষ্ণতা কিন্তু ব্যতিক্রম হারে বৃদ্ধি পায়। তাহলে শীতল বায়ু একটা স্টেজে রয়েছে, তার উপরে যখন উষ্ণ বায়ুর আগমন ঘটছে, ঠিক আছে, ভালো করে বোঝো, শীতল বায়ু রয়েছে, তার উপর উষ্ণ বায়ু কি হচ্ছে, আগমন ঘটছে, মানে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, তাহলে বায়ুমণ্ডল কি হবে, উষ্ণ হয়ে উঠছে। ফলে সেই জায়গাতে আর বরফ চূর্ণ তৈরি হতে পারছে না, বা মেঘ ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হতে পারছে না, তখন সেটা কি হয়ে যাচ্ছে, ওই কুজ্ঝটিকা বা ধোঁয়াশার ন্যায় সৃষ্টি হয়ে যাচ্ছে। তো এখানে এই ধোঁয়াশা থেকেই কিন্তু কুয়াশার সৃষ্টি হয়, অর্থাৎ কঠিন কণা যেটা সংস্পর্শে এলে কি হয়, জলীয় বাষ্প প্রাকৃতিক কুয়াশার সৃষ্টি করছে, যেখানে আমরা দেখতে পাবো এদের ব্যাসগুলো 10 থেকে 40 মাইক্রন পর্যন্ত হয়ে থাকবে। এবার যদি আমরা দেখি অ্যারোসলের বৈশিষ্ট্য, তাহলে সেখানে দেখতে পাবো বায়ুমণ্ডলের অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাসমান কণা হচ্ছে অ্যারোসল, অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম কণা। আর এই কলয়েড দমনের আয়তন যেটা আমরা লক্ষ্য করব, সেটা কিন্তু 0.01 মাইক্রন বা তারও কম হতে পারে। তাহলে আমরা অ্যারোসল কাকে বলে 2 থেকে 3 নম্বরে যদি প্রশ্ন দেয়া হয়, তাহলে আমরা সংজ্ঞা, অর্থ, শ্রেণীবিভাগ দুটো কি তিনটে দিলাম, প্লাস বৈশিষ্ট্য দুটো কি তিনটে দিলাম। আমি 100% চ্যালেঞ্জ করে বলতে পারি তুমি ওখানেতে 2-এ 2 পাবে, 3-এ 3 পাবে, কেউ কাটতে পারবে না তোমার ওই প্রশ্নের উত্তরটা। এরপরের প্রশ্ন যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে জলীয় বাষ্প। এই জলীয় বাষ্প জিনিসটা কি আগে জানতে হবে। জলীয় বাষ্প হলো জলের বাষ্পীভূত বা জলের গ্যাসীয় অবস্থা। তাহলে পৃষ্ঠস্থ যে জলাশয় থেকে সূর্যের তাপে জল বাষ্পীভবন প্রক্রিয়ায় জলীয় বাষ্পে পরিণত হচ্ছে। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে নিম্নচাপ, এবং জলীয় বাষ্পের পরিমাণ কম থাকলে আমরা দেখতে পাই উচ্চচাপ অবস্থা বিরাজমান হয় বা থাকে। তাহলে দুটো জিনিস আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কি? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অধিক হলে নিম্নচাপ হচ্ছে, আর জলীয় বাষ্পের পরিমাণ কম থাকলে উচ্চচাপের সৃষ্টি হচ্ছে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এটা এর বৈশিষ্ট্য। আর সংজ্ঞার মধ্যে কি দেখলাম, জলীয় বাষ্প হলো জলের দ্রবীভূত বা জলের গ্যাসীয় অবস্থা। জলের, সরি, দ্রবীভূত নয়, বাষ্পীভূত। জলীয় বাষ্প হলো জলের বাষ্পীভূত বা জলের গ্যাসীয় অবস্থা, তাকে জলীয় বাষ্প বলা হচ্ছে। আর বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পেলাম যে সূর্যের তাপে জল বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠে যায়, আর বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অধিক হলে নিম্নচাপ, আর বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকলে উচ্চচাপের সৃষ্টি হয়। খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম পুরোপুরিভাবে নোট ডাউন করবে প্রশ্নটা। এসপিএম বলতে কি বোঝো? এসপিএম, হোয়াট ইজ এসপিএম, যদি আমাদের প্রশ্ন করা হয় তাহলে উত্তর হচ্ছে এসপিএম এর কথার আমাকে ফুল ফর্ম জানতে হবে। সাসপেন্ডেড পার্টিকেলস ম্যাটার, সরি, পার্টিকুলেট ম্যাটার, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, অর্থাৎ বায়ুমণ্ডলে ভেসে থাকা অতি সূক্ষ্ম ভাসমান কঠিন ও তরল সমূহকে বলা হচ্ছে, যেখানে
বায়ুমণ্ডলে ভেসে থাকা অতি সূক্ষ্ম এবং ভাসমান কঠিন ও তরল কণাসমূহকে আমরা কি বলতে পারি? সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, এসপিএম। কেন? জলবায়ু, জলের বহিঃপ্রবাহ, সার প্রয়োগ, ঠিক আছে, এই এসপিএম এর জৈবিক ও রাসায়নিক প্রক্রিয়াকে প্রভাবিত করছে বা রাখছে। বা ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে এই যে এসপিএম, এই এসপিএম যেটাকে আমরা বলতে পারছি সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, যেখানে আমরা দেখতে পাচ্ছি বায়ুতে ভেসে থাকা অতি সূক্ষ্ম ভাসমান কঠিন ও তরল কণাসমূহ, সেটাকে আমরা বলতে পারি এসপিএম। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে সেটাও আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কেন? কেউ কি একটু বলতে পারবে ট্রপোস্ফিয়ারকে কেন ক্ষুব্ধমণ্ডল বলা হচ্ছে? এর এক্স্যাক্ট কারণটা কি? হুম, একটা মিনিট একটু ধরো, আমার সাউন্ডের এখানে একটু প্রবলেম হচ্ছে, আমি সাউন্ডটা একটুখানি খালি অন করে নিই। হ্যাঁ, সাউন্ডের প্রবলেম হচ্ছে। Welcome to Lugano Music World, Bluetooth mode. হ্যাঁ, বলো। নাম বলছি, প্রথম হচ্ছে সানাফা, বলো। বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদানের প্রায় 75% এই জলীয় বাষ্প এই ট্রপোস্ফিয়ারেই থাকে। এই স্তরে জলীয় বাষ্প ও ধূলিকণা উপস্থিতি থাকার কারণে মেঘ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, জলপ্রপাত, নানা রকমের আবহাওয়া সংক্রান্ত যাবতীয় প্রাকৃতিক দুর্যোগ এই স্তরেই দেখা যায়, তাই এই স্তরকে ক্ষুব্ধমণ্ডলও বলা হয়। আচ্ছা, অয়ন্তিকা। অয়ন্তিকা বল। সায়ন্তিকা বল। কারণ বায়ুমণ্ডলের বেশিরভাগ গ্যাসীয় উপাদান এবং জলীয় বাষ্প এই ট্রপোস্ফিয়ারে অবস্থান করে, যার কারণে বজ্রবিদ্যুৎ, ঝড় বৃষ্টি, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, আবহিক ঘটনাবলী এই ট্রপোস্ফিয়ারে সংঘটিত হয়। সেই কারণে এই ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। সুমন বল। শর্ট ফর্মে বলছি যে ট্রপোস্ফিয়ারে বায়ুচাপের পার্থক্য থাকার কারণে এই স্তরে ঝড়, ঝন্ডা, বৃষ্টিপাত ইত্যাদি লক্ষ্য করা যায়, যার কারণে একে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। আচ্ছা ধর 3 নম্বর আছে প্রশ্নটাতে, কি উত্তর দিবি? 3 নম্বরে ওই বৈশিষ্ট্যগুলো অ্যাড করবো, তারপর ট্রপোস্ফিয়ার কাকে বলে তাকে বলবো, তারপর আমি এটা শর্ট ফর্মে বললাম। অয়ন্তিকা বল। অয়ন্তিকা শুনতে পাচ্ছিস? বল। বায়ুমণ্ডলের অধিকাংশ
ট্রপোস্ফিয়ারে সর্বদাই ঝড় বৃষ্টি হতে থাকে, এই জন্য একে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। অর্থাৎ এখানে আবহাওয়া সর্বদা অশান্ত হতে থাকে, সর্বদা অশান্ত। বিষয়টা হচ্ছে কম বেশি তাদের সকলেরই ঠিক আছে, কিন্তু প্রশ্নটাকে যদি আমরা একটু মডিফাইড ভাবে অ্যান্সার করার চেষ্টা করি, তাহলে সেখানে আমাদের কি অ্যান্সার করতে হবে? প্রথমত বলতে হবে যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার, যেটা নিরক্ষীয় অঞ্চলে 16 থেকে 18 কিলোমিটার এবং ক্রান্তীয় অঞ্চলে 12 থেকে 14 কিলোমিটার এবং মেরু অঞ্চলে 7 থেকে 8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে। বায়ুমণ্ডলের প্রায় 75% গ্যাসীয় উপাদান এবং সমস্ত রকমের ধূলিকণা, জলীয় বাষ্প এই স্তরেই কিন্তু কি করে আবদ্ধ হয়ে থাকে বা অবস্থান করে থাকে। আর এই স্তরেতে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতার কিন্তু কি হয়, হ্রাস পায়। প্রতি 1 কিলোমিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কি হয়, হ্রাস পেতে থাকে। এর ফলে বায়ুমণ্ডলের সমস্ত রকম পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ এই ধরনের ঘটনাগুলি লক্ষ্য করা যায়। এর মূল মূল কারণগুলো কি কি? 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবি যে উষ্ণতার যখন পরিবর্তন হয়, এই পরিবর্তনের জন্য এই স্তরে বায়ুচাপের পার্থক্য এবং বায়ু প্রবাহ কিন্তু সৃষ্টি হয়। একদমই তাই, আমরা পরিষ্কার নর্মাল জানি টেম্পারেচারের ওপর সবকিছু ভেরিয়েশন হয়ে থাকে। তাহলে প্রথম হচ্ছে উষ্ণতা বলে পয়েন্ট করে তার ব্যাখ্যাটা হবে কি, যে উষ্ণতার পরিবর্তনের জন্য এই অঞ্চলে বা এই স্তরে বায়ু চাপের পার্থক্য এবং বায়ু প্রবাহ সৃষ্টি হয়ে থাকে। সেকেন্ডলি বিষয় হচ্ছে জলীয় বাষ্প এবং ধূলিকণা, জলীয় বাষ্প এবং ধূলিকণার উপস্থিতি এবং উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। ফলে ঘনীভবন প্রক্রিয়া কার্যকর হওয়ায় কেবলমাত্র কি হচ্ছে, এই স্তরে মেঘ সৃষ্টি হচ্ছে। তাহলে যখনই আমরা দেখতে পাচ্ছি এই স্তরেতে মেঘ সৃষ্টির প্রভাব, ঠিক আছে, প্রথম উষ্ণতার একটা প্রভাব দেখতে পেলাম, দ্বিতীয়ত দেখতে পেলাম মেঘ এই স্তরে কিন্তু গভীরভাবে সৃষ্টি হচ্ছে। থার্ডলি বিষয় হচ্ছে বায়ু প্রবাহ এবং মেঘের জন্য ঝড়, বৃষ্টি, বজ্রপাত, তুষারপাত সব ধরনের ঘটনায় কিন্তু এই স্তরে আমরা দেখতে পাই বা লক্ষ্য করতে পারি। ফলে ট্রপোস্ফিয়ার সর্বদাই অশান্ত প্রকৃতির থাকে, তাই একে আখ্যায়িত করা হয়েছে ক্ষুব্ধমণ্ডল রূপে। যদি এই প্রশ্নের উত্তরটা আমরা লিখে দিতে পারি, 3 নাম্বার পেতে আমি সম্পূর্ণরূপে বাধ্য। বুঝতে পারলাম? হ্যাঁ, দেরি আছে। ওদিকের পাখাটা অফ করে এদিকের পাখাটা চালিয়ে দাও তো। ঠিক আছে, কভারটা দিন। বোঝা গেল? যদি কেউ লিখতে অসুবিধা হয়ে থাকে, এই মুহূর্তে রেকর্ডিং চলছে, আমি রেকর্ডিংটা আপডেট দিয়ে দেব, এখান থেকেও তোমরা লিখে নিতে পারবে। ইন কেস তাও যদি না হয়, আমি তোমাদের জন্য সবসময় আছি। তোমরা নিজেরা প্রশ্ন রেডি করবে, উত্তর রেডি করবে, মডিফাইড করে দেওয়ার দায়িত্ব আমার। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা আরেকবার বলে দিচ্ছি। ধরো তোমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ধরো ওই স্কুল শুরু হয়ে গেলে, হ্যাঁ, আমাদের ফিজিক্যাল ক্লাস করা খুবই চাপ হয়ে যাবে, আমরা অনলাইনেই ক্লাস করব। যেহেতু সানাফা আর হচ্ছে সায়ন্তিকা আমাদের স্কুলেতেই পড়ে, তো ওদেরটা আমি ফিজিক্যাল খাতা ওদের আমি চেক করে দিতে পারবো এবং পুরাসে আমি যেখানে পড়াই ওরা স্কুল ফেরার পথে আমার ওখানেতে ঢুকে ওরা করে নিতে পারবে। অয়ন্তিকা আর সুমনের জন্য আমার একটা বিষয় আছে, কি সেটা হচ্ছে যে তোমাদের একটা করে ধরো ফ্রাইডে, এরকম ফ্রাইডেতে বা হচ্ছে আমি একটা করে ডেট দেবো, বা হচ্ছে ওই ওয়েডনেসডে এরকম একটা ডেট দেবো। সেই ডেটেতে আমি ফেরার পথে অয়ন্তিকার বাড়ি হয়ে ফিরবো। তাহলে কি হবে, ওর খাতাগুলো আমি চেক করে দিতে পারবো, সুমনের খাতাগুলো চেক করে দিতে পারবো। বোঝা গেল?
এবং কোথায় কি ভুল হচ্ছে না হচ্ছে সামনাসামনি এই বিষয়গুলো আমি একটু বলে দেব। তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা খালি পড়তে থাকো, প্রশ্ন লিখতে থাকো, রেডি করতে থাকো। যে জায়গাগুলো আটকে যাচ্ছে ডায়েরিতে নোট ডাউন করে রাখো যে আমি এই টপিকগুলো বুঝতে পারছি না। তোমাদেরকে আমি বলেছি যে তোমরা বারে বারে আমাকে কোশ্চেনিং করো, ঠিক আছে? কোশ্চেনিং করো, জানার আগ্রহটা তৈরি করো। আমি তোমাদেরকে এটাই আমার আমার তরফ থেকে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্রতিযোগিতা যারা যেন তোমাদের মধ্যে একটা একবারে যেন টপ লেভেলের প্রতিযোগী হয়, ঠিক আছে? মানে আমরা আমরা এখানে যতজন আছি প্রত্যেকের বন্ধু, ঠিক আছে? খুব ভালো বন্ধু, ঠিক আছে? এটা যেন সবার মাথায় থাকে। কারোর সঙ্গে কোনো আমরা বিবাদ করব না, কোনো কিছু করব না, হ্যাঁ? সেগুলো তোমাদের বলতে হবে না, তোমরা প্রত্যেকেই জানো। কিন্তু লেখাপড়ার ক্ষেত্রে সেখানেও বিবাদ করব না, অথচ পারফরমেন্স যেন বেস্ট হয়, ঠিক আছে? যাতে করে নাম্বার ক্যাটাগরি যেন খুব ভালো হয়, নলেজটা যেন খুব ভালো তৈরি হয়, তবে তুমি লিখতে পারবে, ঠিক আছে? তো আমাদের ডেলি এবার এক্সামিং স্টার্ট করতে হবে, হাতের দক্ষতা তোমাদের বৃদ্ধি করতে হবে। এতে করে কি হবে, আরো মডিফিকেশন তৈরি হবে। এর পরের প্রশ্ন হচ্ছে, এর পরের প্রশ্ন হচ্ছে মেরুপ্রভা কি? হ্যাঁ, এর পরের প্রশ্ন হচ্ছে মেরুপ্রভা কি? আর পরের তার তার সঙ্গেই থাকছে কোথায় ও কখন মেরুজ্যোতি দেখা যায়, বা অথবা দিয়ে যদি প্রশ্ন করি আরোরা কি? এটা হচ্ছে 2022 সালে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে এই প্রশ্নটা দিয়েছিল পরীক্ষাতে, ওদের টেস্টে, যে মেরুপ্রভা কি, কোথায় ও কখন মেরুজ্যোতি দেখা যায়, অথবা আরোরা কি? বলছে পৃথিবীর উভয় মেরু, তাহলে উভয় মেরু বলতে কোনটা? উত্তর মেরু আর দক্ষিণ মেরু, নর্দার্ন হেমিস্ফিয়ার, সাউথার্ন হেমিস্ফিয়ার অঞ্চলে আমরা জানি যে 6 মাস রাত্রি চলাকালীন, তাহলে আমরা জানি 6 মাস দিন হয়, 6 মাস রাত হয় মেরুতে। তো দেখা যাচ্ছে 6 মাস রাত্রি চলাকালীন সেখানকার বায়ুমণ্ডলে যে বর্ণময় আলোক ছটার সৃষ্টি হয় তাকে মেরুপ্রভা বা মেরুজ্যোতি বলা হয়। তাহলে রাতের অন্ধকার আকাশে যে আলোর ছটা সৃষ্টি হয়, বর্ণময় আলোর ছটা সৃষ্টি হয়, সেটাকে মেরুপ্রভা বা মেরুজ্যোতি বলা হচ্ছে। সুমেরু থেকে এটাকে সুমেরু প্রভা বা আরোরা আরোরা বোরিওলিস বলা হয়ে থাকে। আর কুমেরুতে এটাকে আরোরা অস্ট্রেলিস বা কুমেরু প্রভা নামে পরিচিত। ভালো করে মনে রাখবে, সুমেরুতে এটাকে বলা হচ্ছে সুমেরু প্রভা বা আরোরা বোরিয়ালিস। শর্ট ফর্ম, শর্ট পরীক্ষা, শর্ট কোশ্চেন হিসেবে এটা দিতে পারে যে আরোরা বোরিয়ালিস কোন মেরুকে বলা হয়ে থাকে। এটা কিন্তু সুমেরু প্রভাকে বলা হয় আরোরা বোরিয়ালিস, আর কুমেরুতে বলা হয় আরোরা অস্টালিস বা কুমেরু প্রভা নামে পরিচিত রয়েছে। জানতে হবে এটা সৃষ্টি কেন হলো বা কি করে হচ্ছে, তাহলে সৃষ্টির কারণ জানতে হবে। বায়ুমণ্ডলে যে আয়নোস্ফিয়ারে বিভিন্ন গ্যাসীয় উপাদান যেমন কি কি থাকে, নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, হিলিয়াম থাকে, হাইড্রোজেন থাকে, অতি বেগুনি রশ্মির প্রভাবে আয়নিত হয়ে কি হচ্ছে, ধনাত্মক এবং ঋণাত্মক লাল, সবুজ, বেগুনি মেরুজ্যোতির সৃষ্টি হচ্ছে। তাহলে বিভিন্ন গ্যাসের সংমিশ্রণের ফলে কি হচ্ছে সেখানে, এবং আমাদের অতি বেগুনি যে রশ্মি তার প্রভাবে কি হচ্ছে না, একটা রিফ্লেকশন ঘটছে। যদি আমরা এটাকে শ্রেণী বিভাজন করে দেখি তাহলে দুটো ভাগে আমরা দেখতেই পাচ্ছি, আগেও বললাম যে একটা হচ্ছে সুমেরু প্রভা আর একটা হচ্ছে কুমেরু প্রভা। 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ পর্যন্ত উত্তর মেরুতে যে মেরুজ্যোতি সৃষ্টি হয়, তাহলে ভালো করে বুঝবে ডেটটা, 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ পর্যন্ত যেটা হয় সেটা সুমেরু প্রভা, আর 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত কুমেরু প্রভা।
তাহলে এখন যে আমাদের ইংরাজি মাসের ক্যালেন্ডার অনুযায়ী কোন প্রভা চলছে কে বলবে? সুমেরু প্রভা না কুমেরু প্রভা? কোনটা চলছে? ইংরাজি মাসের সাল অনুযায়ী এখন কোন প্রভা চলছে কে বলবে? বলো। মেরুপ্রভা। হুম, কুমেরুপ্রভা। একদমই তাই। এখন কিন্তু চলছে কুমেরু প্রভা। ঠিক আছে, 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে, আবার 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ পর্যন্ত সুমেরু প্রভা চলতে থাকবে। ঠিক আছে, এরপর প্রশ্ন হচ্ছে হুম, এটা একটা ভালো প্রশ্ন। নর্মাল ল্যাপস রেট কাকে বলে, বা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে? উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে, বা নর্মাল ল্যাপস রেট কাকে বলে? তাহলে ভালো করে দেখো, ট্রপোস্ফিয়ারে প্রতি 1000 মিটার উচ্চতায় আমরা দেখতে পাই যে উষ্ণতার হ্রাস ঘটে কত ডিগ্রি সেন্টিগ্রেড? বলো। প্রতি 1000 মিটার 6.4। উচ্চতাতে 6.4। একদমই তাই, 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়। এই যে হ্রাস পাচ্ছে, এই ঘটনাটিকে বলা হচ্ছে নর্মাল ল্যাপস রেট। এই ঘটনাটিকে কি বলা হচ্ছে? নর্মাল ল্যাপস রেট বলা হচ্ছে। এবার দেখো, এই নর্মাল ল্যাপস রেট হতে গেলে এর কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কেমন বৈশিষ্ট্য? সমুদ্র সমতল থেকে যে স্থান যত উচ্চ হবে, সমুদ্র সমতল থেকে যে স্থান যত উঁচু হবে, ঠিক আছে, বা উচ্চ হবে, সেই স্থানের উষ্ণতা তত কম হবে, এবং কম উচ্চতার স্থান কিন্তু অপেক্ষাকৃত বেশি উষ্ণ হবে। এই লাইনটাকে বুঝতে পারলে না বলো? একবার বলুন। সমুদ্র সমতল থেকে যত কোনো স্থান যদি সব থেকে বেশি উঁচু হয়, তাহলে সেখানকার উষ্ণতা হবে কম। আর কোনো স্থান যদি কম হয়, মানে উচ্চতার দিক থেকে যদি কম হয়, তাহলে উষ্ণতা হবে সেখানে বেশি। বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার উদাহরণ যদি আমরা দেই, যে সুউচ্চ পর্বত শৃঙ্গগুলি, সেগুলো কিন্তু কি হয়, তুষারাবৃত থাকে। আবার অল্টারনেটিভ ভাবে আমরা যেখানে বসবাস করছি সেখানকার টেম্পারেচার আর ওখানকার টেম্পারেচারের মধ্যে ওই জন্য ফেরাক বা পার্থক্য লক্ষ্য করা যায়। এই যে উষ্ণতা হ্রাস হচ্ছে, এর পার্টিকুলার কিছু কারণ কিন্তু রয়েছে। কি সেই কারণ? প্রথম কারণ হচ্ছে তাপ বিকিরণের প্রকৃতি। কি সেই তাপ বিকিরণের প্রকৃতি? যে বিকিরিত রশ্মির অতি সামান্য অংশই উপরের বায়ুস্তরে পৌঁছায় বলে উপরের বায়ু শীতল হয়ে যাচ্ছে। তাহলে যে সূর্য থেকে যে তাপ আসছিল, সেই তাপের বিকিরিত যে অংশ, সেটা সামান্য পরিমাণে কি হচ্ছে, বায়ুস্তরে পৌঁছাচ্ছে। ফলে উপরের বায়ু কি হয়ে যাচ্ছে, শীতল হয়ে যাচ্ছে। আবার উপরের পাতলা বায়ুস্তর, নিচের বায়ু ঘন, এবং উপরের বায়ুস্তর কি হচ্ছে, তার চাপ কিন্তু কম হচ্ছে। তাই উষ্ণতাও কি হচ্ছে, বেশি হচ্ছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে বায়ু ঘন প্রকৃতির হয়, উপরের দিকের বায়ু কিন্তু কি হয়, ফাঁকা ফাঁকা প্রকৃতির হয়, খুব ঘন প্রকৃতির হয় না। এটা একটা কারণ হয়। আর কি বলছে? ধূলিকণার স্বল্পতা। উপরের বায়ুস্তরের ধূলিকণা ও জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় কি লক্ষ্য করা যাবে? না, এখানে দেখতে পাওয়া যাবে যে উপরের বায়ুস্তরের ধূলিকণার জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় তাপ শোষণ ও তাপ সংরক্ষণ ক্ষমতাও কম হবে। তাপ শোষণ আর তাপ সংরক্ষণ উভয়ের ক্ষমতাই কম হবে। তাই স্বাভাবিকভাবে আমরা জানবো বা বলবো কি,
উপরের বায়ু শীতল হয়ে থাকবে। তার মানে তোমরা আগেও দেখেছো নিশ্চয়ই যে একটা স্তরের উপর আর একটা স্তর যখন থাকছে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে, হ্রাস পেয়ে যাচ্ছে। তো ফলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি বা লক্ষ্য করতে পারছি, সেখানে বাতাসের মধ্যে শীতলতা ভাব বেশি পরিমাণে আমরা দেখতে পাচ্ছি। কারণ নিম্নের যে উষ্ণ বাতাস উপরের দিকে যাচ্ছে আর উপরের দিকে শীতল বাতাস থাকছে, ফলে তাদের মধ্যে কম্বাইন্ড সৃষ্টি হচ্ছে, হওয়ার পর উষ্ণ বাতাস শীতলেতে কনভার্ট হয়ে যাচ্ছে। আবার শীতল বাতাস ভারী হয়ে যখন নিচের দিকে নামছে, তখন সেটা উষ্ণ বাতাসের সংস্পর্শে এসে সেটা আবার কিন্তু উষ্ণ প্রকৃতির হয়ে যাচ্ছে। এটাই কিন্তু বাস্তবতা চলতে থাকে। ফলে এই যে উষ্ণতা হ্রাসের হার, সেটা কিন্তু স্বাভাবিক একটা ঘটনা। মানে উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতা কিন্তু স্বাভাবিকভাবে কমতে থাকবে। ওই জন্যে পাহাড়ি অঞ্চলেতে উপরের দিকে যারা পর্বত আরোহী রয় বা থাকে, তারা দেখবে অক্সিজেন নিয়ে যায়। কারণ অনেক সময়তে মানে উচ্চতায় গেলে সেখানে শ্বাসের জন্য অক্সিজেন কিন্তু পাওয়া যায় না, সমস্যার সৃষ্টি হয়। হ্যাঁ, এই হচ্ছে গল্প। আর লাস্ট আরেকটা প্রশ্ন আমি বলবো, সেটা হচ্ছে ওজোন গহ্বর জিনিসটা কি, বা ওজোন গহ্বরের টিকা। দেখো, বলছে যখন ওজোন স্তরের কোনো স্থানে ওজোন গ্যাসের ঘনত্ব 200 ডপসন, তাহলে আমরা জানি যে ঘনত্ব মাপার একক হচ্ছে এখানে ডপসন, ঠিক আছে, ইউনিটে প্রকাশ করা হয়। এই 200 ডপসন ইউনিটের কম হয় এবং সেখান দিয়ে ক্ষতিকারক যে অতিবেগুনি রশ্মি সেটা প্রবেশ করতে পারে, তাই সেই স্থানকে বলা হচ্ছে ওজোন গহ্বর। অ্যাকচুয়াল ওখানে তো গর্তের সৃষ্টি, গহ্বর মানে গর্ত, কিন্তু ওখানে তো গর্ত সৃষ্টি হয় না। ওখানে আস্তে আস্তে কি হয়, জায়গাটা হালকা হয়ে যায়। খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি, যেটা মানে মনে থাকবে সারা জীবন। আমার মাথায় ঘন কুচকুচে চুল ছিল, হঠাৎ করে মাঝখানটা আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করলো, তারপর আস্তে আস্তে টাক পড়ে গেল। তাহলে ওই যে অংশটা ফাঁকা হয়ে টাক পড়ে গেল, ওটাই হচ্ছে ওজোন হোল বা ওজোন গহ্বর। অর্থাৎ যখন ঘন সন্নিবিশিষ্ট অবস্থায় সবকিছু ছিল, তখন সেটা হচ্ছে কি, ওজোন স্তর ছিল। আর যখন আস্তে আস্তে মাঝখানটা ফাঁকা হয়ে গেল, চুলগুলো উঠে গিয়ে টাক পড়ে গেল, তখন সেটা হয়ে গেল কি, ওজোন গহ্বর। এবং তার ঘনত্বটা হচ্ছে 200 ডপসন, ঠিক আছে, এর কম হয়ে যাবে, তখনই সেটাকে আমরা কি বলবো, ওজোন গহ্বর বলে ডাকবো। এটাকে আবিষ্কার করেছিলেন কে? এখানে 1985 সালে ডক্টর জে.সি. ফারম্যানের নেতৃত্বে, ডক্টর জে.সি. ফারম্যান, ঠিক আছে, ডক্টর জে.সি. ফারম্যানের নেতৃত্বে একদল ব্রিটিশ বিজ্ঞানী, আন্টার্কটিকায় প্রথম ওজোন গহ্বর কি করেন, সন্ধান পান। এই আন্টার্কটিকাতে তোমাদের যদি প্রশ্ন দেওয়া হয়, আন্টার্কটিকায় ওজোন গহ্বর বা ওজোন হল সৃষ্টির কারণ ব্যাখ্যা করো, বা ওজোন হল কি, হ্যাঁ, এটা সম্পর্কেও তোমাদেরকে যখন আমি এটা তো বড় প্রশ্ন যেটা আমি এখন বললাম, সেটা কিন্তু আবার নেক্সট দিনকে আমি আলোচনা করব। তো ওজোন গহ্বর যেটা আমি তোমাদেরকে বললাম, যে সংজ্ঞা লিখবে, আবিষ্কারককে সেটা লিখবে, আর বৈশিষ্ট্য আকারে তুমি লিখতেই পারো যে O3 গ্যাস, সেটা যখন আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, তার ঘনত্ব আস্তে আস্তে কমে যাচ্ছে, 1 নম্বর পয়েন্ট দিলে। 2 নম্বর হচ্ছে কত কমছে, 200 ডপসনের কম হয়ে যাবে, তখনই কিন্তু কি হবে, ওজোন গহ্বরের সৃষ্টি হবে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এরপর লাস্ট আর একটা প্রশ্ন বলে দিই আজকের জন্য, নাইলে তোমাদেরকেও তো মুখস্থ করতে হবে, সব একবারে দিয়ে দিলে তোমাদেরও মাথায় চাপ পড়ে যাবে। আমি কিন্তু কালকে রবিবার আছে, আমি আজকে এবং কালকে এই দুদিন কিন্তু আমার ইউনিভার্সিটি নেই। তো আমি কালকে সকাল থেকে তোমাদের জন্য প্রশ্ন রেডি করব, হ্যাঁ, এমসিকিউ প্লাস হচ্ছে ওই এসএকিউ এবং 2 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। এবং আমি প্রত্যেককে যেটা করব সেটা হচ্ছে যে আমি গ্রুপেতে তোমাদের প্রশ্নটা দিয়ে দেব, হ্যাঁ, তোমরা সেটা কি করবে, খাতাতে লিখবে, লিখে আমাকে পার্সোনাল পাঠাবে, হ্যাঁ।
বোঝা গেল? আমি মোটামুটি 25-30 নাম্বারের একটা পরীক্ষা নেব। এবার তোমাদের হতে পারে যে তোমরা হয়তো বলবে যে স্যার কোনখান থেকে নেব, আমি ভূগোলটাই নেব। আর ভূগোলের হচ্ছে আমাদের বায়ুমণ্ডল পুরোটা তো পড়া হয়নি, যতগুলো আলোচনা হয়েছে, যতগুলো করেছি, সেখান থেকে আমি প্রশ্ন করব। ঠিক আছে? বুঝতে পেরেছো? তবে প্রত্যেককে টার্গেট রাখতে হবে যে নাম্বারটা আমি যেন ভালো পাই। হ্যাঁ, সেই মতো একটু পড়তে হবে। আর তোমাদের হয়তো মনে হতে পারে স্যার একদিন টাইম দিলে ভালো হতো। দেখো, সময় হাতে নেওয়া মানে সেটা কিন্তু গাফিলতির একটা বড় পদক্ষেপ। হ্যাঁ, তো সময় নিতে গেলে হবে না, সেই সময়টা তোমাদের আর নেই, তোমাদের হাতে সময় খুব স্বল্প। লাস্ট হচ্ছে একটা প্রশ্ন, মন্ত্রী প্রটোকল জিনিসটা কি? 2 নম্বর কি 3 নম্বর একটা প্রশ্ন আছে। 1987 সালে 16ই সেপ্টেম্বর 46টি যে সমস্ত উন্নত দেশগুলো রয়েছে সেই দেশের মধ্যে যে ওজোন ক্ষয় হচ্ছে বা ওজোন স্তরের যে ক্ষয় ঘটছে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য, হ্যাঁ, কানাডায় মন্ট্রিলে যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেটাকে মন্ট্রি প্রটোকল নামে অভিহিত করা হয়েছে। এই মন্ট্রিল হচ্ছে কোথায় অবস্থিত? কানাডায় অবস্থিত। 46টার মতো উন্নত দেশ তারা কি করেছিল? এখানে চুক্তি স্বাক্ষর করেছিল। এই চুক্তি কার্যকর হয় 1989 সালে। 87তে এটা চুক্তি স্বাক্ষর হয়, কার্যকরী হয়েছিল 1989 সালের 1 জানুয়ারি থেকে। এই চুক্তিতে কি কি বলা হলো? বলা হলো সমস্ত দেশগুলিকে ওজোন ধ্বংসকারী পদার্থের কি করতে হবে? উৎপাদন বন্ধ করে দিতে হবে, যাতে করে এমন কিছু তেজস্ক্রিয় পদার্থ হোক বা এমন কিছু পদার্থ হোক যেগুলো আমরা উৎপাদন করব না, যাতে করে ওজোন স্তর ধ্বংস হয়ে যেতে পারে। আর কি? ওজোন ধ্বংস করে না এমন বিকল্প কি রাসায়নিক দ্রব্য কি করতে হবে? তৈরি করতে হবে বা উদ্ভাবন করতে হবে। 2050 সাল নাগাদ ওজোন স্তরকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। 2050 সাল নাগাদ। ক্লোরোফ্লুরোকার্বন এর পরিবর্তে অন্য কোনো দ্রব্য হিসেবে, যেমন হাইড্রোফ্লুরোকার্বন এবং হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন, হ্যাঁ, হাইড্রোফ্লুরোকার্বন, ঠিক আছে, একটা হচ্ছে হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন আর একটা হচ্ছে হাইড্রোফ্লুরোকার্বন, এই যৌগ ব্যবহার বৃদ্ধি করতে হবে। তাহলে সিএফসির পরিবর্তে ওই দুটোকে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের ওজোন স্তরকে আমরা প্রোটেকশন দিতে পারবো। আর কি বলছে? মন্ট্রি প্রটোকল অনুসারে প্রতি বছর 16ই সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজোন সুরক্ষা দিবস হিসেবে আমরা পালন করে থাকি। আর এই চুক্তির জন্যই পৃথিবী জুড়ে ওজোন ধ্বংসকারী পদার্থের পরিমাণ কি হয়েছে? হ্রাস পেয়েছে, যেটা কানাডাতে মন্ট্রিলে অবস্থিত। 1987 সালে 16ই সেপ্টেম্বর স্বাক্ষরিত হয়েছিল আর 1989 এর 1 জানুয়ারি কার্যকরী হয়েছিল মন্ট্রি প্রটোকল। এইখান পর্যন্ত আজকে আমি বললাম 2 নম্বর 3 নম্বরের প্রশ্ন। যারা লিখেছ তো খুবই ভালো কথা, যারা লিখতে পারোনি কোনো অসুবিধে নেই, রেকর্ডিংটা আমি মিনিট 10 মধ্যে তোমাদের দিয়ে দিচ্ছি গ্রুপে। আর তোমরা কালকে অবশ্যই পরীক্ষাটা অ্যাটেন্ড করার চেষ্টা করো। কি নাম্বার পেলে সেটা বড় কথা নয়, তবে চেষ্টা করবে সৎভাবে পরীক্ষা দেওয়ার, জীবনে সৎ হয়ে বাঁচার চেষ্টা করবে এবং নিজের মেধাটাকে সকলের সামনে তুলে ধরার চেষ্টা করো। তাহলে দেখবে কত ভালো মানুষ তারাও কিন্তু তোমার কাছে এগিয়ে আসবে। ঠিক আছে? তো সুতরাং আমি চাইবো যে তোমাদের, বারবার বলেছি যে টপার অবশ্যই হতে হবে, সেই মানসিকতা নিয়ে সমস্ত কিছুকে ভুলে যাও, যাবতীয় যা কিছু মায়া আছে সমস্ত কিছুকে ত্যাগ করে দাও, কারোর জন্য ভেবো না কোনো দিন। সেকেন্ডলি বিষয় হচ্ছে নিজের জন্য ভাবো, নিজেকে টাইম দাও। আমরা সারা জীবন কিন্তু পরের জন্য ভাবি আর পরের জন্যই করে যাই, নিজের জন্য কিন্তু টাইম দিই না। দিই কি বলো?
বলতে পারবে কেউ আমাকে? আচ্ছা হ্যাঁ স্যার, আমি নিজের জন্য টাইম দিই, বলতে পারবে? হুম? না স্যার। আমরা কিন্তু প্রত্যেকেই যা করি শুধু পরের জন্য ভাবি আর পরের জন্যই টাইম দিই। কেন দেব? দেহ আমার, মন আমার, ক্ষমতা আমার, বুদ্ধি আমার, নলেজ আমার, আমি লোককে কেন টাইম দেব? লোকের জন্য কেন ভাববো? সেটা যদি আমি নিজের জন্য ভাবি তাহলে সেলফ ডেভেলপমেন্ট হবে, লোকের জন্য ভাবলে তার ডেভেলপড হবে। তো সুতরাং দেখবে আমাদের এবারে হুগলি থেকে বহু ছেলে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে টপার হয়েছে। আমি চাই আমাদের এই হাওড়া এবং হুগলির আহ, যারা রয়েছে এখন পর্যন্ত অনলাইন মিটিংয়ে, তারা প্রত্যেকে সংঘবদ্ধভাবে অবস্থান করে কি করে, তারা প্রত্যেকে কিন্তু সংঘবদ্ধভাবে অবস্থান করে যেন ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যেতে পারে তাদের নিজেদের কর্মদক্ষতাকে এবং পাশাপাশি পড়াশোনাকে। তো সেটাই তোমাদেরকে কিন্তু অবশ্যম্ভাবীভাবে করতে হবে। তো বি কেয়ারফুল ভাবে তোমরা কিন্তু অবশ্যই এটা করবে। ওকে, এটা আমি তোমাদের কাছে আশা রাখবো। আর তোমাদের কোনো কিছু প্রবলেম হলে, যাবতীয় কিছু প্রবলেম, তোমরা আমার সঙ্গে একদম খোলাখুলিভাবে শেয়ার করতে পারো। আমি যতটুকুনি পর্যন্ত শিক্ষা লাভ করেছি আমি তা দিয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো বারে বারে সেই কথাটাই বলছি। তো তোমাদের দিক থেকে সেই রেসপন্সটা আমি যেন পাই, সেই রেসপন্সটা তোমরা তুলে ধরার চেষ্টা করবে। ঠিক আছে? আমি ইন্ডিভিজুয়ালি কাউকে বলছি না, একদম সবাইকে বলছি বিষয়টা। ওকে, তো আজকে আমি ক্লাসটা এখানে সমাপ্ত করছি। এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কালকে তোমরা অবশ্যম্ভাবীভাবে প্রিপারেশন নিয়ে অবশ্যই পরীক্ষাটা তোমাদের টাইম মতো দিও। আর শর্ত এটাই, পরীক্ষাটা যখন স্টার্ট করছো উপরে তার টাইমিং লিখবে এবং শেষ করছো তার এন্ডিং টাইমটা লিখবে। অবশ্যই ঘড়ি ধরে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবে, এতে তোমার হাতের দক্ষতা বৃদ্ধি পাবে। ঠিক আছে? আচ্ছা, আগের থেকে একটা জিনিস জেনে নিই। আগের থেকে তোমাদের কি বলে হাত